তো নাম্বার সিস্টেম বা সংখ্যা পদ্ধতিতে আজকে আমরা স্টার্ট করব। তো আজকে আমাদের বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো বলছে সংখ্যা পদ্ধতির কিছু আমরা জিনিস দেখবো আগে। প্রথম কথা বলছে মৌলিক সংখ্যা। বলছে যে সকল সংখ্যা সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সংখ্যাগুলিকে আমরা মৌলিক সংখ্যা বলি। আর প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে 2। প্রথম যে মৌলিক সংখ্যা সেটা হচ্ছে 2। এবং জোড় সংখ্যাগুলির মধ্যে একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 2, আর কোনো জোড় সংখ্যা নেই যেটা মৌলিক। আর পরপর দুটো মৌলিক সংখ্যা একমাত্র 2 আর 3। এটা হচ্ছে পরপর দুটো মৌলিক সংখ্যা। আর কৃত্রিম বা যেটাকে আমরা যৌগিক সংখ্যা বলছি তাকে বলে, বলছে যে সকল সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যাকে কৃত্রিম বা যৌগিক সংখ্যা বলে। এখন বলছে যে 1 থেকে 100 পর্যন্ত মোট 74টা যৌগিক সংখ্যা আছে। 1 থেকে 100-র মধ্যে মোট 74টা যৌগিক সংখ্যা আছে আর 25খানা মৌলিক সংখ্যা আছে। আর প্রথম মৌলিক সংখ্যা হচ্ছে প্রথম যৌগিক সংখ্যা হচ্ছে 4 এবং প্রথম বিজোড় যৌগিক সংখ্যা হচ্ছে 9। এটা হচ্ছে বিজোড় যৌগিক সংখ্যা। আর প্রথম যৌগিক সংখ্যা হচ্ছে 4। তাহলে এইটুকু হচ্ছে আমাদের মোটমাট ডেসক্রিপশন। এরপরে এবার আমরা যাব আমাদের ফর্মুলা বা সূত্রতে কিছু অঙ্ক আছে সেগুলো। বলছে যে n সংখ্যক ক্রমিক পদের যোগফল যদি বের করতে বলে তাহলে বলছে n সংখ্যক ক্রমিক পদের যদি যোগফল বের করতে বলে n সংখ্যক ক্রমিক পদের যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে n সংখ্যক ক্রমিক পদের যোগফল হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তাহলে যদি বলে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো সংখ্যা বা 1 থেকে 20-র মধ্যে যে ক্রমিক সংখ্যা দেখি, বলছে 1 থেকে 10-এর মধ্যে যে পদগুলো আছে সেই তাদের সমষ্টি কত। তাহলে 1 থেকে 10-এর মধ্যে পদ হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 10, তাহলে পদ সংখ্যা হচ্ছে 10। তাহলে 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু 10 ইন্টু 11/2 5 দুগুণ 10 ইকুয়ালস টু 55 হচ্ছে অ্যান্সার। তাহলে 1 থেকে 10-এর মধ্যে পদগুলির সমষ্টি হচ্ছে 55। নেক্সট বলছে 1 থেকে 105-এর মধ্যে যে পদগুলো আছে তাদের সমষ্টি কত। তাহলে টোটাল n এর ভ্যালু হচ্ছে 105, 105। তাহলে 105 ইন্টু 105 প্লাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ 105 ইন্টু 106 ডিভাইডেড বাই 2। যদি আমরা কাটাকুটি করি 5 দুগুণ 10 5 15, তাহলে 105 ইন্টু 53। তাহলে 53 ইন্টু 105 যদি আমরা করি তাহলে 105 আর 53 গুণ যদি করি তাহলে জেনারেল হচ্ছে 5300। তার সাথে হচ্ছে 3 5 15, 5 5 25, 26, 5 6 5 5। তাহলে ইজ ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে 5565। ঠিক আছে। এরপরে যেটা হচ্ছে যদি বলে এরকম যে 1 থেকে 25 এর মধ্যে সংখ্যাগুলির সমষ্টি কত। তাহলে 1 থেকে 25-এর মধ্যে সমষ্টি 1 থেকে, তাহলে n এর ভ্যালু হচ্ছে 25, তাহলে 25 ইন্টু 25 প্লাস 1 ডিভাইডেড বাই 2, দ্যাট ইজ ইকুয়ালস টু 25 ইন্টু 26/2, তার মানে 25 ইন্টু 13। তাহলে 25 ইন্টু 13 গুণ করলে পরে হচ্ছে 250 আর 3 25 75, তাহলে পরে 52325 ইকুয়ালস টু 325। এবার বলতে পারে
যে প্রথম একান্নটি ক্রমিক সংখ্যার সমষ্টি কত? তাহলে বলতে পারে যে প্রথম একান্নটি ক্রমিক সংখ্যা, সেই ক্রমিক সংখ্যার সমষ্টি কত? তাহলে প্রথম একান্নটি ক্রমিক সংখ্যার সমষ্টি কত আমরা কি করে বের করব? তাহলে প্রথম একান্নটি, তার মানে n এর ভ্যালু হচ্ছে 51, তার মানে 51 ইন্টু 51 প্লাস 1 divided by 2, that is equals to 51 into 52 divided by 2, তাহলে এখানে হচ্ছে 26। তাহলে 51 ইন্টু 26, তাহলে গুণ করতে হবে 51 আর 26, তাহলে 51 ইন্টু 26 যদি গুণ করি 5 6 30, 5 2 10, 3 13, আর হচ্ছে 26, 6 এটা এখানে হচ্ছে 26টা এখানে হবে না, এখানে হচ্ছে 26, তাহলে হচ্ছে 6 2 3 1, 13 26, 1326 কষ্ট হচ্ছে 1326। এটা এইভাবে গুণ করলেও হবে। 51 আর 26 যদি গুণ করা যায়, 6 6, 5 6 30, তারপরে হচ্ছে 2 2, 5 2 10, 1 3 2 6। এটাকে আমি জেনারেলি যেটা ভেবে করি, তাহলে 51 26, তাহলে 51 যখন এটাকে আমরা 50 বানিয়ে দিই, হাতের এদিকে 1 করে থাকবে, তাহলে 50-এর সাথে 26 গুণ করলে পরে হচ্ছে 1300, আর এখানে 1 থাকলো, 1-এর সাথে 26 গুণ করে দিই, 26 6 2 3 1। এবার বলছে যে যদি বিজোড় সংখ্যা থাকে, এখানে যেমন বলেছে যে n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি ইকুয়াল টু n স্কয়ার, তার মানে n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি যদি n স্কয়ার হয়, তাহলে এবার আমরা দেখি এখানে যে 1 3 5 এভাবে ডট 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 23 অব্দি পদ আছে, টোটাল পদের সংখ্যা হচ্ছে 23টা, তাহলে n এর ভ্যালু হচ্ছে কত 23, তাহলে টোটাল 23টা পদ, তাহলে 23টা পদের সমষ্টি কত? 23টা পদের সমষ্টি হচ্ছে 23-এর স্কয়ার, তাহলে 23-এর স্কয়ার যদি আমরা বের করতে চাই খুবই ইজি, 23 23 3 3 9, 3 3 6, 6 2 12, 2 হাতে 1, 2 2 4 আর 1 5, তার মানে 529। এটা হচ্ছে 1 2 3 5 এইভাবে টোটাল 23টা যদি পদ থাকে তাহলে সেটা। এখন বলছে যে যদি আমাদের পদ দেওয়া না থাকে, টোটাল পদ সংখ্যা যদি দেওয়া না থাকে, যদি বলে 1 3 5 7, ঠিক আছে, 9 ডট 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 23 পর্যন্ত সংখ্যার যোগফল কত? তাহলে যদি এরকম থাকে যে 1 3 5 7 9 ডট 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 চলতে থাকবে 23 পর্যন্ত যে সংখ্যা, সেই 23 পর্যন্ত সংখ্যা যোগফল কত হবে? তাহলে এটা যদি বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তখন প্রথমে আমাকে বের করতে হবে n, টোটাল n কত আছে, তাহলে আইদার আমাকে এভাবে লিখতে হবে 1 3 5 7 9, পরে 11, পরে 13, পরে 15, পরে 17, পরে 19, পরে 21, পরে 23, তাহলে এইভাবে আমাদের লিখতে হবে, লেখার পরে তাহলে গুনতে হবে, একটা দুটো তিনটে চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা 11টা 12টা, এভাবে আমাদের টোটাল
টোটাল তাহলে n এর ভ্যালু দাঁড়াচ্ছে গিয়ে 12। এভাবে করতে হবে। অথবা আমাদের কাছে যেটা সূত্র আছে যে লাস্ট যে সংখ্যাটা আছে তার সাথে 1 যোগ করে দিয়ে 2 দিয়ে ডিভাইডেড করে দাও, তাহলে টোটাল গিয়ে দাঁড়াচ্ছে কত? 24/2 ইকুয়ালস টু 12। তাহলে এক্ষেত্রে আমরা টোটাল n পেয়ে গেলাম, তাহলে n এর ভ্যালু আমাদের এখানে দাঁড়ালো গিয়ে 12। তাহলে n ইকুয়ালস টু 12। তাহলে এবার 12 যদি আমরা করি তাহলে n স্কোয়ার মানে 12 স্কোয়ার, 12 স্কোয়ার মানে আমরা জানি 144, তাই তো? তাহলে 12 স্কোয়ার করলে পরে 144, কোনো সমস্যা নেই। 12 ইন্টু 12 স্কোয়ার মানে 12 ইন্টু 12, তাহলে 12 12 হচ্ছে 2 2 4, 2 এ 2 এ যোগ করলে 4 হয়, 4 এর সাথে 1 গুণ করলে পরে 4ই হবে, একে একে 1 হবে, তাহলে 144। এবার যে 1 2 3 4 এটা তো 23 অব্দি ঠিক আছে আমরা লিখলাম। এবার যার জন্য এটা প্রয়োজন সেটা হচ্ছে এরপরে যদি আরো যদি বড় থাকে, সাপোজ বললো যে 1 3 5 7 ডট 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 ডট, মনে করো সাপোজ 87 পর্যন্ত সংখ্যাগুলির সমষ্টি কত, তাহলে তখন সেক্ষেত্রে আমরা কি করব? তখন সেক্ষেত্রে আমরা এভাবে তো লিখতে পারবো না, তাহলে সপ্তরাশি অব্দি আমাদের লিখতে হবে। সপ্তরাশি অব্দি না লিখে আমরা কি করবো? 87 লাস্ট সংখ্যা, তার সাথে 1 যোগ করবো, ডিভাইডেড বাই 2 করে দেবো। তার মানে হচ্ছে কত হচ্ছে? 88 ডিভাইডেড বাই 2 সমান সমান হচ্ছে 44। তার মানে টোটাল নাম্বার অফ n ইকুয়ালস টু 44 হলো। তাহলে 44 খানা আমাদের বিজোড় সংখ্যা বেরিয়ে গেল। তাহলে 44টা বিজোড় সংখ্যা যদি হয়, তাহলে সেই 44টা বিজোড় সংখ্যা যদি সমষ্টি হয়, তাহলে সমষ্টি সমান সমান কত দাঁড়াচ্ছে? 44 তার স্কোয়ার। তাহলে 44 স্কোয়ার খুব ইজি আছে, কোনো সেরকম ব্যাপার নেই। 4 চোখ 16 6 হাতে থাকলো 1, 4 আর 4 যোগ করলে হয় 8, 4 8 32 আর 1 33 3 হাতে থাকলো 3, 4 চোখ 16 আর 3 19, 1936। তাহলে এটা গেল আমাদের বর্গমূল করার নিয়ম। তাহলে 44 থাক 55 থাক যত খুশি যত বড়ই থাক না কেন আমাদের কোনো অসুবিধা নেই, 1936। তাহলে এটা গেল আমাদের সমষ্টি। তাহলে 1 থেকে 87 পর্যন্ত যে বিজোড় সংখ্যাগুলো আছে এখানে লিখে দিতে পারে বিজোড় সংখ্যাগুলির সমষ্টি কত দাঁড়াচ্ছে কি? 1936। এরপরে বলছে যে জোড় সংখ্যা যদি থাকে তাহলে n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে কত? n ইন্টু n প্লাস 1। তাহলে n সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি হচ্ছে n ইন্টু n। তাহলে বলছে n সংখ্যক জোড় সমষ্টি হচ্ছে n ইন্টু n প্লাস 1। তাহলে এবার এখানে যেমন বলছে 2 4 6 তাই এটা 10, এই পদগুলির সমষ্টি কত? তাহলে 2 থেকে 10 অব্দি, তাহলে 2 থেকে 10 অব্দি যদি করি 2 4 6 8 10, তাহলে এখানে কয়টা পদ? 1 2 3 4 5, তাহলে টোটাল 5খানা পদ, 5। তাহলে 5টা পদ, 5টা পদের ক্ষেত্রে আমাদের তাহলে n এর ভ্যালু দাঁড়াচ্ছে গিয়ে 5। তাহলে n ইকুয়ালস টু 5। তাহলে 5 ইন্টু 5 প্লাস 1, তাহলে 5 ইন্টু 6 ইকুয়ালস টু 30। লেটস ট্রাই, চেক করে দেখি, ঠিক আছে 30 কি করে হয়। 6 আর 4 10, 8 আর 2 এখানে আর একটা বাড়লো 10, আর এখানে একটা আছে 10, তাহলে 3 10 কে 30, ঠিক আছে কিনা? এবার সাপোজ যদি বলে 2 4 6 ডট 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 82 পর্যন্ত পদগুলির সমষ্টি কত?
তাহলে 2 4 6 8 10 এভাবে চলতে চলতে 82 পর্যন্ত যে পদগুলো থাকবে সেই পদগুলির সমষ্টি কত। তাহলে আমাদের লাগবে কি এন এর ভ্যালু। তাহলে এন এর ভ্যালু বের করার জন্য লাস্ট পদ দেওয়া আছে 82 ডিভাইডেড বাই 2 ডাইরেক্ট করে দেবো। তাহলে এবারে চলে আসবে কত 41, অর্থাৎ টোটাল এন হচ্ছে 41 খানা। তাহলে 41 খানা যদি এন হয় তাহলে এন এর ভ্যালু হচ্ছে 41। তার মানে এবার আমাদের দাঁড়ালো কি 41 ইন্টু 41 প্লাস 1 মানে 41 ইন্টু 42। তাহলে 41 ইন্টু 42 যদি আমাদের বের করতে হয় তাহলে কি করে বের করবো? দ্যাট ইজ অলসো ইজি, এটাও খুব সহজ। 42 41, 2 অক্ষে 2, 2 আর 1 যোগ করলে কত হচ্ছে 3, 3 এর সাথে 4 কে গুণ করলে 12, 2 হাতে থাকলো 1, 4 চক 16 আর 1 17। তার মানে আমাদের অ্যান্সার 1722। তাহলে কি করে করা হলো? 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2, হাতে কিছু নেই, 2 আর 1 যোগ করি এবার 3 হলো, 3 এর সাথে 4 গুণ করলে 12, 2 হাতে থাকলো 1, 4 চক 16 আর 1 17। তাহলে 1722 হলো এর অ্যান্সার। তাহলে 1722 এর অ্যান্সার হলো অর্থাৎ 2 থেকে আমরা যদি 42 পর্যন্ত পদ নিই সমষ্টি তখন। এরপরে যেটা আসলো সেটা হচ্ছে ইউনিট ডিজিট বা একক অঙ্ক। ঠিক আছে, ইউনিট ডিজিট জিনিসটা কি, একক অঙ্ক কি আমরা জানি যে আমরা যদি কোনো একটা সংখ্যা বের করি তাহলে তাহলে সেক্ষেত্রে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এই হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই আমরা পাই। তাহলে একক মানে সবার লাস্টে যে ডিজিটটা থাকবে সেটাকে আমরা বলছি এককের অঙ্ক। তারপরে দশকের অঙ্ক, সাপোজ আমরা যদি বলি এখানে 12, তাহলে 12 এর এককের ঘর 2 আর দশকের ঘর হচ্ছে এটা দশকের ঘর, এটাকে আমরা বলছি সরি এককের ঘর। এটা দশকের ঘর আর এটা হচ্ছে এককের ঘর। তাহলে এটা একক, এটা হচ্ছে দশক। তারপরে শতক হবে, এখানে যদি আমি আরেকটা কিছু দিই তাহলে শতক হবে। তাহলে বলছি এই যে এককের অঙ্ক, সেই এককের অঙ্ক নিয়ে আমাদের অনেক কিছু কোশ্চেন মাঝে মাঝেই আসে। কিরকম আসে সেটা সেটা হচ্ছে যে প্রথম যেটা টাইপ, ফার্স্ট টাইপ, হ্যাঁ, এবার এখানে যে টাইপটা থাকছে generally, ঠিক আছে, সেই টাইপটা হচ্ছে কিরকম, যে সাপোজ বললো 3 টু দি পাওয়ার 200 সমান সমান কত, এটা একটা তো থাকে। অথবা থাকে হচ্ছে এইটা যা হবে, ঠিক আছে, 3 টু দি পাওয়ার এত এর মানের, অথবা এইভাবে থাকতে পারে 3 200 এর মানের এককের ঘরের অঙ্ক কত, এরকম থাকতে পারে। তাহলে এইরকম টাইপের একটা কোশ্চেন অনেক সময় থাকে। তাহলে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে কি করতে হবে? তাহলে আমাদের জেনারেলি যেটা লাগবে সেটা হচ্ছে যে শূন্য মাথায় রাখতে হবে, নাম্বার 1 পয়েন্ট, যেটা পয়েন্ট নাম্বার 1 সেটা হচ্ছে শূন্য, ঠিক আছে, এর এককের ঘরের অঙ্ক সর্বদা শূন্য
তাহলে শূন্য শূন্য টু দি পাওয়ার আমি যাই করি না কেন, ঠিক আছে, সাপোজ আমি যদি বলি এখানে যে 50 টু দি পাওয়ার 10, তার মানে আলটিমেটলি শেষে আমার এককের ঘরে সামনে যা খুশি থাক, শেষে আমার শূন্য থাকবে। কিংবা আমি যদি বলি 40 টু দি পাওয়ার 11, তাহলে পরে আমার সেক্ষেত্রে সামনে যাই থাক না কেন, শেষের অঙ্কটা এককের অঙ্ক শূন্যই হবে। ঠিক আছে, তাহলে এইটা নাম্বার 2। 2 নাম্বার, 2 নাম্বার কি বলছে? 2 নাম্বার বলছে যে একের বর্গের এককের ঘরের অঙ্ক সর্বদা 1 হবে। অর্থাৎ একের যদি আমরা বর্গ করি, সেই 51 বলি না কেন, 51 টু দি পাওয়ার 51, কিংবা 61 টু দি পাওয়ার 50, ঠিক আছে, যাই করি না কেন, সেক্ষেত্রে আমাদের লাস্ট ইউনিট ডিজিটটা বা এককের ঘরে সবসময় 1 থাকবে। এটা হচ্ছে একটা। তাহলে একের বর্গের এককের ঘরের অঙ্ক সর্বদা 1 হচ্ছে। এবারে তারপর যেটা, সেটা হলো 6। 5, 5-এর ক্ষেত্রে এককের ঘরের অঙ্ক সর্বদা 5 হবে। 5-এর ক্ষেত্রেও ঠিক তাই। নেক্সট বলছে 6। 6-এর ক্ষেত্রেও এককের ঘরের অঙ্ক সর্বদা 6 হবে। সেটা যাই হোক না কেন, এখন সাপোজ আমরা যদি বলি 6-এর কিউব, তাহলে 6-এর কিউব মানে 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে 6 6 কত, 36 ইন্টু 6, আবার এই 6 6 কত হচ্ছে, 36-এর 6। তাহলে আলটিমেট এককের ঘরে আমাদের 6ই থাকবে। 5-এর ক্ষেত্রেও ঠিক তাই, একই। 5 ইন্টু 5, 5 কাটা 25, 25-এর 5, আবার 5 গুণ করলে পরে আমরা জাস্ট দুটো করলেই বোঝা যাবে। 6 ইন্টু 6 যদি করি, তাহলে 6 6 36, তাহলে এককের ঘরে কত, 6। তাহলে এই 6-এর সাথে যদি আমি আবার 6 গুণ করি, তাহলে অবভিয়াসলি আবার সেই 6ই আসবে। 5-এর ঘরে 5 ইন্টু 5, 5 5 25, তাহলে লাস্টে কত, 25। তাহলে 25-এর সাথে আমি যদি 25 5 গুণ করি আবার, তাহলে 5 5 আবার 25। সেরকম 1 ইন্টু 1 ইকুয়ালস টু কত হচ্ছে, 1। সেরকম আমরা যদি বলি 3 ইন্টু 3, 3 3 কত, 9, এটা কিন্তু আর 3 ফিরে আসলো না। তাহলে 9-এর সাথে 3 গুণ করলে 3 9 27, 27-এর সাথে আবার 3 গুণ করলে 3 7 21, মানে 1, তাহলে চেঞ্জ হতেই থাকছে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা যেটা বলছি যে, তাহলে আমরা এখনো অবধি যেটা দেখলাম সেটা হচ্ছে কি কি, 1, একের ক্ষেত্রে 1 থাকছে, তারপরে হচ্ছে কি 0 এর ক্ষেত্রে সর্বদা 0ই থাকছে, তারপরে হচ্ছে কি 5-এর ক্ষেত্রে সর্বদা 5 থাকছে, তারপরে 6-এর ক্ষেত্রে সর্বদা 6 থাকছে। অর্থাৎ এদের ক্ষেত্রে কোনো পরিবর্তন হচ্ছে না।
এবারে বলছে যে তিনের ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে যে তিনের যদি ওয়ান হয়, 3 টু দি পাওয়ার 1, তাহলে একমাত্র 3 হবে। ঠিক আছে? আর বাকি যদি 4 এর, আমি এখানে এক কাজ করি, 3 টু দি পাওয়ার n করে দিই। তাহলে n যদি 4 এর গুণিতক হয়, তবে বলছে n যদি 4 এর গুণিতক হয় তাহলে কি হবে? তবে এককের অঙ্ক সমান সমান 1 হবে। তাহলে কি বলছে? বলছে যে যদি n এর ভ্যালুটা যদি 4 এর গুণিতক হয়, অর্থাৎ 3 এর মাথায় যে n আছে সেটা যদি 4 এর গুণিতক হয়, তবে সেটা এককের ঘরের অঙ্ক 1 হবে। ঠিক আছে? আর বলছে 1 তো আমরা জানি, 3 টু দি পাওয়ার 1 ইকুয়াল টু কত? 3। 3 টু দি পাওয়ার 2 ইকুয়াল টু কত? 9। 3 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু কত? 27। ঠিক আছে? 27 এর ইউনিট ডিজিট 7 আসবে। এবার 3 টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 81 হয় 1। ঠিক আছে? তাহলে এবার বলছে যদি 3 টু দি পাওয়ার 5 হয়, তাহলে 3 টু দি পাওয়ার 5 আমরা এভাবে লিখতে পারি, 3 টু দি পাওয়ার 4 আর হচ্ছে ইন্টু 3 টু দি পাওয়ার 1। তাহলে 3 টু দি পাওয়ার 4 মানে কত? 1 আসবে। আর 3 টু দি পাওয়ার 1 মানে কত? 3 আসবে। তার মানে আলটিমেটলি 3 হচ্ছে। এবার বলছে যদি 3 টু দি পাওয়ার 9 বলা হয়, তাহলে 3 টু দি পাওয়ার 9 মানে কি করে হবে? ইউনিট ডিজিটটা কত হবে? তাহলে 3 টু দি পাওয়ার 8 ইন্টু 3 টু দি পাওয়ার কত? 1। তাহলে 3 টু দি পাওয়ার 8 মানে 4 এর গুণিতক। তার মানে আমরা 4 দিয়ে এটাকে ভাগ করতে পারছি। তার মানে এক্ষেত্রে 1 আসবে ইন্টু 3 টু দি পাওয়ার 1 মানে 3। তার মানে আলটিমেটলি 3। ঠিক আছে? এবার বলছে 3 টু দি পাওয়ার যদি 201 হয়, তার মানে সেক্ষেত্রে আমরা কি করতে পারি? 3 টু দি পাওয়ার 200 ইন্টু 3 টু দি পাওয়ার 1। তার মানে 3 টু দি পাওয়ার 200 মানে কত? 4 এর গুণিতক, 4 দিয়ে এটাকে ভাগ করা যাবে। তার মানে সেক্ষেত্রে 1 ইন্টু 3 টু দি পাওয়ার 1 মানে 3। তার মানে আলটিমেট 3 হলো অ্যান্সার। তাহলে এইভাবে আমরা বের করতে পারবো যে এককের ঘরের অঙ্ক কত হবে। এরপরে আরো ডিটেলস আছে, আমরা আরো ডিটেলস ফার্দার আমরা পড়ব।